ভৌতিক কোনো ঘটনাকেই পুলিশ বা বিজ্ঞান বিভাগ কোনোভাবেই মেনে নিতে চায় না, কেননা তারা বিশ্বাস করে এই সমস্ত ঘটনার পিছনে বিজ্ঞানসম্মত কোনো কারণ রয়েছে। আচ্ছা ভাবুন তো, এরকম কোনো ভৌতিক ঘটনা যদি আপনার সাথে ঘটে তাহলে আপনার কেমন অনুভূতি হবে? আজ তেমনই একটি সত্য ঘটনার আদলে তৈরি হওয়া ভেরোনিকা মুভিটির গল্প শোনাবো। মুভিটির IMDb রেটিং 6.2 আউট অফ 10, রটেন টমেটোসে স্কোর করেছে 50% আর 88% ফ্রেশ রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই দেখানো হয় একটি গোয়েন্দা বিভাগ এমন একটি কেস বা ঘটনার সাক্ষী হয় যা দেখে তারা বলতে বাধ্য হয় হয়তো এরকমই কোনো ঐশ্বরিক কিছু আছে যা লোকচোখের আড়ালে বসবাস করে। গোয়েন্দা বিভাগ এটিকে ভৌতিক কেস হিসেবে মেনে নিতে বাধ্য হয় আর এভাবেই কেস ফাইলে লিপিবদ্ধ করে রাখে। ঘটনাটি শুরু হয় 1991 সালের 15ই জুন রাত 1:15। বাইরে প্রচণ্ড শীত, তবুও কেন জানি না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সাথে মৃদু দমকা হাওয়া বইছে। শীতকালে এরকম আবহাওয়া আসলে অবাক করার মতো। এমন সময় পুলিশ আসে এক বাড়িতে, সাথে এসেছে গোয়েন্দা বিভাগ। বাড়িটির সামনে এসে দেখা যায় পরিস্থিতি খুবই অস্বাভাবিক। পাড়া প্রতিবেশী সবাই ভয় পেয়ে আছে। সবাই বলছে ওই বাড়িটি থেকে নাকি অদ্ভুত সব শব্দ শোনা যাচ্ছে। গোয়েন্দা বিভাগের প্রধান সেই বাড়িটির ভিতরে প্রবেশ করে বাড়িটির ভিতরের অবস্থা খুবই খারাপ, চারপাশ এলোমেলো হয়ে আছে। এমন সময় সামনের এগোতেই গোয়েন্দা বিভাগ লক্ষ্য করে সামনের দরজাটি থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসছে। ভয়ে ভয়ে রুমটির দরজা খুলতেই যা চোখে পড়ল তা একেবারে গায়ে কাটা দিয়ে ওঠার মতো। কি দেখেছিল গোয়েন্দা বিভাগ সেই দিন? তাহলে চলুন এই ঘটনার পিছনের রহস্যটি জেনে আসি। 1991 সালে 8ই জুন, মানে ঘটনাটি থেকে 7 দিন আগে, সকালবেলা ঘুম থেকে উঠে বসে আমাদের গল্পের প্রধান চরিত্র ভেরোনিকা। খুবই মেধাবী আর শান্তশিষ্ট মেয়ে এই ভেরোনিকা। তার বয়স মাত্র 15 বছরে পা দিয়েছে। তারা 4 ভাই বোন। ভেরোনিকা হচ্ছে সবার বড়। সবার ছোট ভাইয়ের নাম হচ্ছে অ্যান্থনি। তাদের বাবা কয়েক বছর আগেই মারা গেছেন এবং তাদের মা একটি বাড়ি কাজ করেন। তার জন্যই তার ভাই বোনদের দেখাশোনার দায়িত্ব ভেরোনিকারই উপরে এসে পড়েছে। এই সব দিক খেয়াল রেখেও ভেরোনিকা পড়ালেখায় খুবই ভালো এবং মেধাবী। ভেরোনিকা ধার্মিক মেয়ে। সে প্রতিদিন তার বাবার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। পরের দিন সকালবেলা ভেরোনিকা স্কুলে আসে। আজকে স্কুলে সূর্যগ্রহণ সম্পর্কে পড়ানো হচ্ছিল। ক্লাসে এই সূর্যগ্রহণকে কেন্দ্র করে অনেক আলোচনায় হয়। আলোচনার এক পর্যায়ে শিক্ষক এই সূর্যগ্রহণকে কেন্দ্র করে প্রাচীনকালে মানুষদের মধ্যে কিছু গুজবের কথাও তুলে ধরেন। প্রাচীনকালে বা আদিকালের মানুষেরা সূর্যগ্রহণের সময় যেহেতু দিনের বেলা চারদিক অন্ধকার হয়ে যেত, তার জন্যই তারা মনে করত এই সময়টাতে অশুভ শক্তিদের প্রভাব বেড়ে যায়, অর্থাৎ খারাপ শক্তিদের প্রভাব বেড়ে যায়। এ সময় অশুভ শক্তিরা চারদিক ঘোরাফেরা করে তাদের নতুন শিকারের জন্য। তাই প্রাচীনকালে মানুষেরা এই সূর্যগ্রহণের সময় বিভিন্ন পশু পাখিদের বলি দিত। এতে তারা বিশ্বাস করত ওই অশুভ শক্তির প্রভাব তাদের উপর পড়বে না। কিছু কিছু সময় আবার খারাপ মানুষদের বা পাপী লোকেদেরও বলি দিয়ে দিত। এগুলো সব মিথ্যে গুজব ছাড়া আর কিছু না, তবুও তারা এসব করত। এগুলো শুনে ভেরোনিকা ভয় পেয়ে ওঠে। ঠিক এই সময় আবার সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। তাই স্কুলের সব বাচ্চারা মিলে স্কুলের ছাদের দিকে যাচ্ছিল সূর্যগ্রহণ দেখার জন্য। ক্লাসের সব বাচ্চারা ছাদের দিকেই যাচ্ছিল, কিন্তু ভেরোনিকা আর তার 2 বান্ধবী মিলে স্কুলের বেসমেন্টে চলে আসে। এখানে তারা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে। তারা এখানে একটি রিচুয়াল করবে। আচ্ছা, আপনাদের জানানোর জন্য বলে রাখি, রিচুয়াল হলো বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে শয়তানের সাথে ডিল করা। এতে অনেক রিস্ক রয়েছে। এই রিচুয়াল করার সময় সামান্য একটু ভুল হলেই হতে পারে মহাবিপদ। তাছাড়া শয়তানের সাথে ডিল করার ফল খুবই ভয়ানক হয়। রিচুয়াল অনেক নিয়ম নীতি মেনে করতে হয়। তারা আজকে যে রিচুয়ালটি করবে সেটি হচ্ছে ওউজা বোর্ড। এই রিচুয়ালের মাধ্যমে মৃত ব্যক্তিদের সাথে কথা বলা যায় আর তাদেরকে আমাদের এই দুনিয়াতে নিয়ে আসা যায়। প্রাচীনকালে অনেকেই এই ওউজা বোর্ড রিচুয়ালের মাধ্যমে অনেকেই তাদের মৃত ভাই বোন বাবা মাদের ডেকে এনেছিল। এই বিশ্বাসে তারা আজ এই ওউজা বোর্ড রিচুয়ালটি করবে।
এই ওউজা বোর্ডের উপরের অংশে ইংরেজি অক্ষর লেখা থাকে। যদি কোনো মৃত ব্যক্তির আত্মা বা ঐশ্বরিক কোনো কিছু এসে থাকে তাহলে এই ইংরেজি অক্ষরগুলোর মাধ্যমেই তারা একে অপরের সাথে কথা বলবে। যাই হোক, মূল গল্পে ফিরে যাই। তারা এই রিচুয়াল করার কারণ হলো ডাইনা নামে তার এক বান্ধবী তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে চায়। তার বয়ফ্রেন্ড কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, তাই তার বান্ধবী ডাইনা এই রিচুয়ালের মাধ্যমে তার মৃত বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে চায়। মূলত এটাই ছিল রিচুয়ালের বিশেষ উদ্দেশ্য। কিন্তু এই রিচুয়ালের নিয়ম হলো যার সাথে কথা বলতে ইচ্ছা হবে তার ব্যবহার করা কিছু জিনিস লাগবে। কিন্তু ডাইনা তার বয়ফ্রেন্ডের ব্যবহার করা এমন কোনো জিনিস তার সাথে করে নিয়ে আসেনি, তাই তার বয়ফ্রেন্ডের সাথে সে কথা বলতে পারবে না। এই সময় আবার ভেরোনিকা তার সাথে করে মৃত বাবার ছবিটি এনেছিল। এখন ভেরোনিকা চায় যেহেতু তার বান্ধবীর কাজটি হচ্ছে না, তাই ভেরোনিকা তার বাবার ছবি দিয়েই এই রিচুয়ালটি সম্পূর্ণ করবে। সে তার মৃত বাবার সাথে কথা বলতে চায়। সবাই তখন এই সিদ্ধান্তই রাজি হয়ে যায়। তারা সবাই একটি কাঁচের গ্লাসের উপর তাদের হাতের একটি করে আঙুল রাখে। অন্যদিকে ভেরোনিকা তার বাবাকে ডাকছিল আর বাকি সবাই তার সাথে কথা মিলিয়ে যাচ্ছিল। অপরদিকে স্কুলের সকল বাচ্চারা স্কুলের ছাদে সূর্যগ্রহণ দেখার জন্য অপেক্ষা করতেছিল। সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। দিনের বেলায়ও চারদিক অন্ধকার হয়ে আসে। ঠিক এমন সময় ভেরোনিকার গ্লাসটি হুট করে নড়ে ওঠে। গ্লাসটি ওউজা বোর্ডের এদিক থেকে ওদিকে যাচ্ছিল। গ্লাসটি গরম হয়ে ওঠে। সবাই গ্লাসটি থেকে হাত উঠিয়ে নেয়, কিন্তু এত কিছুর মধ্যেও ভেরোনিকা এসবের কিছুই বুঝতে পারে না, আর তার আঙ্গুলটি গ্লাসের উপরেই ছিল। অন্যদিকে সূর্যগ্রহণের চারদিক অন্ধকার হয়ে আছে। এদিকে আবার গ্লাসটি নড়ে নড়ে ওউজা বোর্ডের মাঝামাঝি এসে থেমে যায়। গ্লাসটির নিচেই ছিল সূর্যের ছবি। তখনই গ্লাসটি ভেঙে যায়। এতে ভেরোনিকার হাতের আঙ্গুল কেটে যায়। হাতের আঙ্গুল থেকে এক ফোঁটা রক্ত এসে পড়ে সূর্যের ছবির উপর। তখনই আবার চারপাশ জুড়ে বাতাস বইছিল। ওউজা বোর্ডের চারপাশে মোমবাতিগুলো নিভে যাচ্ছিল। একটা সময় ওউজা বোর্ডে আগুন ধরে যায়। বাকি সবাই সেই আগুন নিভানোর চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। পরে সব স্বাভাবিক হলে দেখা যায় ওউজা বোর্ডটি ভেঙে দুই ভাগ হয়ে আছে। তার পাশেই পড়ে আছে ভেরোনিকা। সে ফিসফিস করে কিছু একটা বলে যাচ্ছিল। তার বান্ধবী দুজন ভেরোনিকার কাছে গেলে শুনতে পায় ভেরোনিকা ফিসফিস করে তাদেরকে বলছে আর কিছুদিন পরেই কোনো একটা কারণে তার বান্ধবী দুইজন মারা যাবে। এটা শুনেই তারা ভয় পেয়ে ওঠে। হঠাৎ করেই ভেরোনিকা ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে ওঠে। তার মুখ অস্বাভাবিক আকারে খুলে যায়। পরিস্থিতি এতটাই ভৌতিক হয়ে ওঠে যে ভেরোনিকার এমন অস্বাভাবিক মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল ভেরোনিকা পজেসড। এরপর কেটে যায় বেশ কিছুটা সময়। পরে সব স্বাভাবিক হলে ভেরোনিকা স্কুল থেকে বের হয়ে আসে। ঠিক এ সময় আবার স্কুলের দোতলা থেকে স্কুলেরই একজন নান তার দিকে তাকিয়েছিল। কিন্তু অবাক করা বিষয় কি জানেন, স্কুলের নানটি অন্ধ ছিলেন, তবুও এমনভাবে ভেরোনিকার দিকে তাকিয়েছিলেন যা দেখে বোঝাই যাচ্ছিল তিনি ভেরোনিকার দিকেই তাকিয়ে আছেন। এমন ঘটনায় ভেরোনিকা ভয় পেয়ে ওঠে। স্কুলের নানের এমন আচরণে বোঝা যাচ্ছিল তিনি ভেরোনিকাদের করা রিচুয়ালটির বিষয়ে আগে থেকে জানেন। যাই হোক, ভেরোনিকা বাসায় ফিরে আসে। রিচুয়ালের পর থেকে ভেরোনিকা অনুভব করতে পারছিল যে তার সাথে আরো কেউ আছে, যে তাকে অনুসরণ করে যাচ্ছিল। ভেরোনিকা তার সাথে করে ওউজা বোর্ডটি নিয়ে এসেছিল। ওউজা বোর্ডটি তার বাসার আলমারিতে রাখে, কিন্তু সে যখন বাইরে বের হয় তখনই ওউজা বোর্ডটি মাটিতে পড়ে যাচ্ছিল। সে কোনোভাবে সেটিকে আর উপরে রাখতে পারে না। পরে সে বাধ্য হয়ে ওউজা বোর্ডটি তার বিছানার নিচে রাখে। সেই দিন দুপুরবেলা খাবারের সময় ভেরোনিকা কোনোভাবে খেতে পাচ্ছিল না। খাবার হাতে নিতেই তার হাত কাঁপতে শুরু করে। কোনোভাবে খাবার মুখে নিলেও খাবার ভিতরে যাচ্ছিল না। সে অনুভব করে তার হাত কেউ শক্ত করে ধরে আছে, যে তাকে খেতে দিতে চাচ্ছে না। পরে যখন ভেরোনিকা ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে গেলে লক্ষ্য করে তার কাঁধে একটি হাতের ছাপ। হাতের ছাপটি এতটাই গাঢ় ছিল যে মনে হচ্ছিল তার অজান্তেই তাকে কেউ আঘাত করেছে। তা না হলে এইভাবে গাঢ় ছাপটি শরীরে হওয়ার কথা না। তারপর থেকে ভেরোনিকা একা হলেই অদ্ভুত সব শব্দ শুনতে পেত। শব্দগুলো কোথা থেকে আসছে বা কে করছে এগুলো সে কোনোভাবে বুঝতে পারতো না। পরের দিন সকালবেলা তার ছোট ভাই অ্যান্তনিতো বাথরুমে গোসল করতেছিল। তার মা বারে কাজ করে, তাই ভাই বোনদের দেখাশোনার দায়িত্ব ভেরোনিকাই করে। তাই ভেরোনিকা তার ভাইকে গোসল করিয়ে দিচ্ছিল। হঠাৎ করে ভেরোনিকা পাশের রুম থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। তখন ভেরোনিকা সেই রুমটির দিকে এগিয়ে যায়, আর ঠিক এ সময় হুট করে রুমের দরজাটি বন্ধ হয়ে যায়। ভেরোনিকা রুমের ভিতরে আটকা পড়ে যায়। অনেক চেষ্টা করেও সে রুমের দরজাটি খুলতে পারছিল না। অন্যদিকে ভেরোনিকা শুনতে পায় তার ছোট ভাই বাথরুমে চিৎকার করছে। তখন সে কোনোভাবে দরজাটি খুলে তার ভাইয়ের কাছে এসে দেখে বাথরুমের ঠান্ডা পানির জায়গায় কেউ যেন গরম পানি ছেড়ে দিয়েছে। এতে করে তার ভাইয়ের শরীরের কিছুটা অংশ পুড়ে যাচ্ছিল।
এসব দেখে বেরোনিকা বুঝে যায় তাদের বাসায় তারা ছাড়াও আরো অন্য কিছু রয়েছে। ওই দিন রাতের বেলা বেরোনিকা ঘুমাতে যায়, কিন্তু সে শুনতে পায় আলমারি থেকে কান্নার শব্দ ভেসে আসছে। সে উঠে আলমারি খুলতেই দেখে সেখানে তার ভাই বোন দুজনেই লুকিয়ে কান্না করছে আর তার দিকে তাকিয়ে ভয় পেয়ে আছে। আর ঠিক তখনই বেরোনিকা খেয়াল করে তার পিছন থেকে কে যেন হেঁটে হেঁটে তার দিকে আসছিল। ধীরে ধীরে হাঁটার শব্দটি বেড়ে যাচ্ছিল। বেরোনিকা পিছনে তাকালেই দেখতে পায় তার মৃত বাবা একদম নগ্ন অবস্থায় হেঁটে হেঁটে তার দিকে আসছে। তার বাবা তাকে অদ্ভুত কণ্ঠে ডাকছিল। এটা দেখে বেরোনিকা ভয় পেয়ে ওঠে, কেননা মৃত ব্যক্তি কিভাবে এত রাতে এইভাবে আসতে পারে। তখনই কে যেন বেরোনিকাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়, আর বিছানার ভিতর থেকে কতগুলো হাত এসে বেরোনিকাকে চেপে ধরে। তখন হুট করে তার ঘুম ভেঙে যায়, মানে এতক্ষণ যা কিছু হচ্ছিল সেগুলো সে স্বপ্ন দেখতেছিল। পরে সে তার ভাই বোনদের নিয়ে স্কুলে যায়। স্কুলে তার দুই বান্ধবী তার সাথে আর কোনো কথা বলতে চায় না, নতুবা তার সাথে মিশতে চায়। ওই দিন ঘটনার পর থেকে তারা খুব ভয় পেয়ে আছে, তারা আর তার সাথে মিশতে চায় না। এতে বেরোনিকা এক পর্যায়ে রেগে যায়। সে রেগে গিয়ে স্কুলের বেসমেন্টে চলে আসে। এখানে এসে তার সাথে দেখা হয় স্কুলের সেই নানটির। উনি বেরোনিকার কাছে এসে বলেন, তুমি ভুল করেছ, রিচুয়ালটি করা তোমার একদমই উচিত হয়নি। তুমি রিচুয়ালের মাধ্যমে তোমার বাবার জায়গায় অন্য আরেক খারাপ শক্তিকে ডেকে এনেছ। সেই খারাপ শক্তিটি তোমার আর তোমার পরিবারের পিছু ছাড়বে না। শুনে রাখো বেরোনিকা, তোমার পরিবার এখন বিপদে। সেই খারাপ শক্তিটি তোমার পরিবারের ক্ষতি না করার আগ অব্দি থামবে না। ওই নানটি আরো বলেন, বেরোনিকা তুমি কি জানতে চাও আমি কিভাবে অন্ধ হয়েছি? বেরোনিকা বলে ওঠে, কিভাবে আপনি অন্ধ হয়েছেন? তখন নানটি বলতে শুরু করে, আজ থেকে অনেক বছর আগে আমিও তোমার মতো ভুল করেছিলাম। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমিও তোমার মতো এই রিচুয়ালটি করেছিলাম। তখন আমার সাথেও এটাই হয় যা এখন তোমার সাথে হচ্ছে। আমি ধার্মিক পরিবারে হবার পরেও অনেক কষ্ট করে এই অশুভ শক্তিটির হাত থেকে রেহাই পেয়েছি, কিন্তু তারপরেও আমাকে আমার চোখ হারাতে হয়েছে। না জানি তোমার কাছ থেকে আবার কি হারিয়ে যায়। এসব শুনে বেরোনিকা ভয় পেয়ে ওঠে। বেরোনিকা বাসায় ফিরে আসে। বাসায় এসে সে কিছু আর্টিকেল পড়ে জানতে পারে কিভাবে খারাপ শক্তির হাত থেকে নিজেদেরকে রক্ষা করা যায়। এরকমই কিছু সাইন সিম্বল সে খুঁজে পায়, যার দ্বারা সে তার পরিবারকে রক্ষা করতে পারবে। পরে সে এই সাইন সিম্বলগুলো একটা কাগজে এঁকে নেয় আর সেগুলোকে রুমে লাগিয়ে দেয়। সে ভেবেছিল এতেই হয়তো সবকিছু সমাধান হয়ে যাবে, কিন্তু রাতের বেলায় বেরোনিকা লক্ষ্য করে তার ভাই বোনেদের রুমে কিছু একটা প্রবেশ করছে, যেটা কালো ছায়া আকৃতির। সে ভয় পেয়ে ওঠে। সে দ্রুত চলে যায় তার ভাই বোনদের রুমে প্রবেশ করতে সে খেয়াল করে এক হাতের মতো ছায়া সেই সাইন সিম্বলগুলি পুড়িয়ে দিচ্ছে, আর একটা হাত এসে ছোট বোন লুসি আর গলা চেপে ধরে। ছায়াটা এমনভাবে তার বোনের গলা চেপে ধরেছিল, দেখে মনে হচ্ছিল ছায়াটি তার বোনকে মেরেই ফেলবে। পরে বেরোনিকা দ্রুত তার বোনের কাছে ছুটে যায়, গলা থেকে ছায়ার হাতটি ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার বোন উঠে বসে। তাদের কাছে মনে হচ্ছিল বেরোনিকাই হয়তো তাদের গলা চেপে ধরেছিল। সেই রাতে সবাই ভয় পেয়েছিল, তাই ওই রাতে কেউ ঘুমাতে পারেনি। কিন্তু মধ্যরাতে দরজায় কাউকে আসতে দেখা যাচ্ছিল। অস্বাভাবিক আকৃতি তার, দেখে মনে হচ্ছিল কোনো অশুভ শক্তি হয়তোবা দরজার ওপারে দাঁড়িয়ে আছে। বেরোনিকা ভয় পেয়ে হাতে একটি ক্রস নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে যায়, কিন্তু দরজা খুলতেই দেখে সেটা তার মা। তার মা যেহেতু বারে কাজ করে, তাই অনেক রাতে বাসায় ফিরে। তার মা তার এমন আচরণ দেখে তার ওপর অনেক রাগারাগি করে। তার মা তাকে আরো বলে এসব গুজব, এগুলোতে কান না দিয়ে যাতে সে তার নিজের দায়িত্ব পালন করে। পরের দিন সকালবেলায় বেরোনিকার রুমে তার ভাই বোন এসে খেলাধুলা করছে, কিন্তু হঠাৎ করেই তাদের আচরণ বদলে যায়। তার দুই ভাই বোন তার হাত দুটো কামড়ে ধরে। বাচ্চা দুটোর গায়ে হঠাৎ এত শক্তি এলো কোথা থেকে এটা বেরোনিকা বুঝে উঠতে পারে না। কামড় দিয়ে তার হাতের চামড়া ছিঁড়ে নিয়ে যাচ্ছিল। তার ছোট ভাই এসে তার গলা চেপে ধরে বেরোনিকা চিৎকার করে তার মাকে ডাকছিল, কিন্তু তার মা এসে তার হাত দিয়ে বেরোনিকার কোমরের নিচে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করতেছিল। এতে করে তার কোমরের নিচের অংশ রক্তে ভিজে যায়। হঠাৎ বেরোনিকার ঘুম ভেঙে যায়, মানে সে এটাও স্বপ্ন দেখতেছিল। কিন্তু কিছুক্ষণ পরে সে লক্ষ্য করে তার জামায় রক্ত লেগে আছে, মানে তার মাসিক শুরু হয়েছে। কি অদ্ভুত বিষয়, তাই না? এরকম একটা বাজে স্বপ্নের মাধ্যমেই তার মাসিক শুরু হয়ে গেল। বেরোনিকা তার বিছানা গোছানোর সময় লক্ষ্য করে তার বিছানার নিচে কালো ছায়ার একটি হাতের ছাপ হয়ে আছে। পরে সে তার ভাই বোনদের বিছানা গোছানোর সময় খেয়াল করে তাদের বিছানাতেও একই অবস্থা। একটি বিছানায় তো মানব আকৃতির একটি ছায়ার ছাপই রয়েছে। পরে সে তার ছোট ভাইয়ের কাছে গেলে ছোট ভাই বলে ওঠে, জানো আপু, কাল আমার সাথে বাবা ঘুমিয়েছিল, আর বাবা কেন জানি না অনেক কালো হয়ে গেছে আর অদ্ভুত ভাবে কথা বলে।
নিজের ছোট ভাইয়ের মুখে এইসব শুনে ভেরোনিকার আর বুঝতে বাকি থাকে না যে এই খারাপ শক্তিটি কোনোভাবেই তাদের পিছু ছাড়বে না। ভেরোনিকা দ্রুত চলে যায় স্কুলের সেই নানটির কাছে। নানটি ভেরোনিকার মুখ থেকে সব ঘটনা শুনে তাকে বলে, ভেরোনিকা, তুমি রিচুয়ালের মাধ্যমে মৃত ব্যক্তিদের দুনিয়ার দরজা খুলে ফেলেছ। সেখান থেকে বেরিয়ে এসেছে এক অশুভ শক্তি। এটা তোমাকে ছাড়বে না, এটা তোমার সাথেই আছে। এটার থেকে বাঁচার কেবলমাত্র একটি উপায় আছে, তোমাকে আবার সেই ওজাবুট রিচুয়ালটি করতে হবে। কিন্তু মনে রেখো ভেরোনিকা, আগের বার তুমি এই রিচুয়ালটি যাদেরকে নিয়ে করেছিলে, এইবারও তাদেরকে নিয়ে এই রিচুয়ালটি করবে। তারপর সেই খারাপ শক্তিটির কাছে ক্ষমা চাইবে, তাকে সুন্দর করে একটি বিদায় জানাবে। মনে রেখো ভেরোনিকা, আগের বারের মতো এইবার যেন কোনো ভুল না হয়, তাহলেই তুমি এই খারাপ শক্তিটির হাত থেকে রেহাই পাবে। পরে ভেরোনিকা তার বান্ধবীদের সাথে দেখা করে আর সব বিষয় তাদের জানিয়ে রিচুয়ালের জন্য অনুরোধ করে, কিন্তু তার বান্ধবী তাকে না করে দেয়। কারণ সেই দিনের ঘটনার পর থেকে তারা সবাই ভয় পেয়ে আসে। আর এক বান্ধবী তাকে বলে, ভেরোনিকা, তুমি সেদিন পজেস্ট অবস্থায় আমাদের কানে কানে বলেছিলে আমরা আগামী 3 দিন পর মারা যাব। হিসাব মতো আজ সেই দিন যে দিনে আমরা মারা যাব। তার জন্যই তারা ভেরোনিকার থেকে দূরে দূরে থাকতো, মিশতে চাইতো না। ভেরোনিকা রেগে বাসায় চলে আসে। বাসায় আসার সময় সে ওজাবুট বিষয়ে কয়েকটি বই নিয়ে আসে। আজ সে তার ভাই বোনদের নিয়েই এই রিচুয়ালটি করবে। এতে যাই হবার হোক, সে এটা শেষ দেখে ছাড়বে। রাতের বেলায় সে তার পুরনো ওজাবুটটি টেপ দিয়ে জোড়া লাগায় আর আসার সময় কিনে আনা বইয়ের নিয়ম অনুযায়ী কিছু সিম্বল তার ছোট ভাইকে আঁকতে দেয়। এই সিম্বলগুলো খারাপ শক্তিদের বিরুদ্ধে কাজ করে, এক কথায় এগুলো রক্ষা কবচের মতো কাজ করে। কিন্তু তখনই সেখানে শীতল বাতাস বইতে শুরু করে। বাতাসের ধাক্কায় বইয়ের পৃষ্ঠটি উল্টে যায় আর সেখানে সুরক্ষার জায়গায় অশুভ শক্তিকে আহ্বানের সিম্বল চলে আসে। অ্যান্থনি তো ছোট বাচ্চা একটা ছেলে, সে এগুলোর কিছুই বুঝতে পারে না, তাই সে তখন এই সিম্বলই আঁকতে শুরু করে। অন্যদিকে ভেরোনিকা ওজাবুটটি সাজিয়ে নিয়ে বসে রিচুয়াল করার জন্য। আবারও আগের মতোই করে শুরু করে গ্লাসের উপর সবাই তাদের একটি করে হাতের আঙ্গুল রাখে। ভেরোনিকা বলে ওঠে, এখানে কে আছো? কথা বলো। যদি কেউ আমাদের কথা শুনতে পাও তাহলে আমাদের ডাকে সাড়া দাও। বাচ্চা দুটো এসবের কিছুই বুঝতে পারে না, তাই তারা ভেরোনিকার কথার সাথে কথা মিলিয়ে যায়। তখনই ঘরের ভিতরে বাতাস বইতে শুরু করে। প্রতিটা দরজা নিজে থেকে খুলে যাচ্ছিল, আবার বন্ধ হচ্ছিল। আশেপাশের অবস্থা থেকে বোঝা যাচ্ছিল যে রুমের ভিতরে কেউ আসা যাওয়া করছে। চারদিকে ভৌতিক এক অবস্থা। হঠাৎ করে মোমবাতিগুলো নিভে যায়, আবারও ওজাবোট ছিঁড়ে দুভাগ হয়ে যায়। ওজাবোটের উপরে থাকা গ্লাসটি একা একাই ওজাবোট থেকে সরে গিয়ে একা একাই চলে যাচ্ছিল। ভেরোনিকা গ্লাসটির পিছু নেয়। গ্লাসটি তাকে সাথে নিয়ে তার নিজেরই রুমে চলে আসে। বিছানার তোষক উল্টো করে রাখা ছিল। তোষকটির কাছে যেতেই তোষকটির ভিতর থেকে একটি ঐশ্বরিক ছায়া বেরিয়ে আসে, যা ভেরোনিকাকে টেনে নিয়ে যাচ্ছিল। ভেরোনিকা কোনো রকম নিজেকে ছাড়িয়ে নিয়ে তার ভাই বোনদের কাছে ছুটে আসতেছিল। বাড়ির সবগুলো লাইট ভেঙে যাচ্ছিল। আশেপাশের অবস্থা একদমই বেগতিক হয়ে ওঠে। ভেরোনিকা আর দেরি না করে সরাসরি পুলিশের কাছে কল দেয়। পুলিশ বিষয়টা শোনার পরে বেরিয়ে পড়ে ভেরোনিকাদের বাসার উদ্দেশ্যে। ঠিক এর সময়ই আবার ছোট ভাই অ্যান্থনিতোকে একা পেয়ে ওই ছায়াটি তুলে নিয়ে যায়। ভেরোনিকা এটা দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। সে ছায়াটির পিছু নেয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায় বাথরুমে। কিন্তু এদিকে ভেরোনিকা অনেকটাই আহত হয়ে পড়েছিল। ভেরোনিকা উঠে দাঁড়ায়। পুরো বাড়িটাতে অদ্ভুত সব শব্দ ভেসে আসছিল। পরিস্থিতি খুবই খারাপ। ভেরোনিকা বুঝতে পারে এখানে আর থাকা যাবে না। পুরো ফ্ল্যাটের সবাই অনেক আগেই বেরিয়ে গেছে, তারাই শুধু রয়ে গেছে। ভেরোনিকা বাড়িটি থেকে বের হবার অনেক চেষ্টা করে, কিন্তু সে খেয়াল করে তার কোলে তার ছোট ভাইটি নেই। কিন্তু এটা কি করে সম্ভব? কিছুক্ষণ আগেই তো সে তার ছোট ভাইকে কোলে তুলে নিয়েছিল। পরে সে আবারও বাসায় ফিরে যায়। অন্যদিকে পুলিশ রাস্তা দিয়ে আসার সময় তার মা বুঝতে পারে পুলিশ তাদের বাসার দিকে যাচ্ছে। কি যেন হয়েছে সেখানে। দূর থেকে প্রতিবেশীদের হইচই শোনা যাচ্ছে। এটা বুঝতে পেরে তার মা তখনই বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদের মা বাসার কাছে এসে দেখে বাসার আশেপাশে অনেক ভিড় আর সবাই অনেক হইচই করছে। পুলিশও সেখানে রয়েছে। তার 2 মেয়ে পুলিশের গাড়ির পাশে দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু তার মেয়ে ভেরোনিকা আর অ্যান্থনি তো সেখানে নেই, তারা ভিতরে আটকা পড়ে আছে। অন্যদিকে ভেরোনিকা বাসার ভিতরে পাগলের মতো খুঁজে যাচ্ছে। অনেক খোঁজার পর অ্যান্থনিতোকে আলমারির ভিতরে খুঁজে পাওয়া যায়। অ্যান্থনি তো ভেরোনিকাকে দেখেই চোখ বন্ধ করে ফেলে আর সে বলে সে তার সাথে যাবে না, সে তার বোন না। সে বারবার একই কথাই বলছিল, সে তার বোন না। ভেরোনিকা ভয় পেয়ে ওঠে। সে পাশের আয়নার দিকে তাকায়। সে তাকে ভিন্ন রূপে দেখতে পাচ্ছিল।
সে একই সাথে তার দুইটি রূপ দেখতে পাচ্ছিল, একটাতে তাকে অনেক ভীতু দেখাচ্ছিল আর অন্যটাতে হিংস্র দেখাচ্ছিল। সে এসবের কিছুই বুঝতে পারে না, কেনই বা তার ছোট ভাই অ্যান্থনি তো তাকে ভয় পাচ্ছে। চোখ দুটো আবার আয়নায় ফিরালে দেখতে পায় আয়নার ভিতরেই সেই মৃত আত্মাটি দাঁড়িয়ে আছে। আসলে এই আত্মাটি ভেরোনিকার ভিতরে রয়েছে, এটি শুরু থেকে তার ভিতরেই ছিল। এতদিন ভেরোনিকার সাথেই ছিল এই অশুভ শক্তিটি। এতদিন ভেরোনিকাই অস্বাভাবিক হয়ে এইসব করেছে। সেদিন বাথরুমে সেই অস্বাভাবিক হয়ে তার ভাইয়ের গোসল করার পানি গরম করে দিয়েছিল, আবার সেদিন অস্বাভাবিক হয়ে তার ভাইয়ের গলা টিপে ধরেছিল, কারণ তার উপরে সেই খারাপ শক্তিটা ভর করেছিল। এই খারাপ শক্তিটা অনেক আগে থেকেই তাকে ভর করেছিল, আর তার মাধ্যমে এই অশুভ শক্তিটা এত সব কিছু করেছে। আবার সেই দিন খাবারের সময় এই খারাপ শক্তিটার জন্যই সে খাবার খেতে পাচ্ছিল না। এই সব ভেবে ভেরোনিকা বুঝতে পারে এই সব কিছু ঠিক করার একটাই উপায় আছে, সেটা হলো তার মৃত্যু। সে আয়নার ভাঙ্গা একটি কাচের টুকরো দিয়ে নিজেকে মেরে ফেলতে ধরে, কিন্তু সেই মৃত আত্মাটি তাকে এটি করতে দেবে না, কারণ সে তাকে জীবিত রাখতে চায়। এ সময় খারাপ শক্তিটা তার একটি হাত ভেরোনিকার মুখে ঢুকিয়ে দেয়। ভেরোনিকা শূন্যে বেশি ওঠে, ভেরোনিকা চিৎকার করতেছিল, আর এই সময়টাতেই গোয়েন্দারা সেখানে চলে আসে। আপনাদের কি মনে আছে গল্পের একদম শুরুতে বৃষ্টিমুখর রাতে পুলিশ এসেছিল এক বাড়িতে? এটাই সেই সময়। ভেরোনিকা শূন্যে বাসছে, তার মুখ অস্বাভাবিক আকারে খুলে আছে। পুলিশ এসব দেখে ভয় পেয়ে ওঠে। তার কিছুক্ষণ পরে ভেরোনিকা মাটিতে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। পুলিশ অ্যান্থনিকে খুঁজে বের করে, আর অন্যদিকে ভেরোনিকাকে হসপিটালে পাঠানো হয়। পুলিশ বাসার চারদিকটা ঘুরে দেখছিল, চারদিক এলোমেলো হয়ে আছে। তখন ভেরোনিকার একটি ছবি মাটিতে পড়ে যায় আর সেটিতে আগুন ধরে ওঠে। তার কিছুক্ষণ পরে পুলিশের কাছে খবর আসে ভেরোনিকাকে হসপিটালে নেওয়ার পথে সে মারা যায়, কিন্তু তার মৃত্যু হবে এমন কোনো রোগবিধি তার ভিতরে ছিল না। আর পুলিশটা তো নিজ চোখেই দেখেছে সব। পরে এটাকে ভৌতিক কেস হিসাবে ফাইল তৈরি করা হয়, আর এভাবে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়।